সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। পড়ালেখার পাশাপাশি খেলাকেও সমান গুরুত্ব দিয়ে আসছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলের শিক্ষার্থীদের সুনাম যেমন ছড়িয়ে পড়েছে দেশব্যাপী, তেমনি তাদের ক্রীড়াক্ষেত্রে সাফল্য পেতে আয়োজন করা হয়েছিল টার্গেট বল প্রশিক্ষণ ক্যাম্প। এবার থাকছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশে মেয়েদের একটি স্বনামধন্য বিদ্যালয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পিছিয়ে নেই এই স্কুলের শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে টার্গেট বল প্রশিক্ষণ ক্যাম্প। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দীন ইসলাম ও সিনিয়র সহ সভাপতি PM শহীদুজ্জামান। এবারের প্রশিক্ষণে ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ভিকারুন্নেসা এমন একটা প্রতিষ্ঠান, এখানে সব পড়াশোনার সাথে সাথে ডিবেট বলেন, বিজ্ঞান ক্লাব বলেন, সব কিছুতেই মেয়েরা আছে। অংশগ্রহণ করলে সে তো আমার জন্য প্রতিষ্ঠান প্রধান হিসেবে অনেক ভালো লাগবে। ভিকারুন্নেসা যেহেতু বৃহৎ একটা প্রতিষ্ঠান, এখানে অনেক গেমস টিচার আছে, তারা সার্বক্ষণিক আমাদের মেয়েদেরকে সহযোগিতা করে। বিভিন্ন জাতীয় টুর্নামেন্টে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করে, পুরস্কার নিয়ে আসে। ইভেন দেশের বাইরেও আমাদের মেয়েরা অংশগ্রহণ করে, সেখানেও তারা ভালো ফলাফল নিয়ে আসে। এটা ওদের জন্য আমরা অনেক শুভকামনা। আশা করছি টার্গেট বলেও আমাদের মেয়েরা ভালো করবে। প্রথম দল হিসাবে মানে ভিকারুন্নেসা নূন মেয়েদেরকে যে ওনারা টার্গেট বল অ্যাসোসিয়েশন যে নির্বাচিত করেছে, সেই জন্য টার্গেট বল অ্যাসোসিয়েশনকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমি আশা করছি আমাদের মেয়েরা, ওনারা যে আশা নিয়ে আমাদের মেয়েদেরকে সিলেক্ট করেছেন, আমাদের মেয়েরা সেই আশা পূরণ করতে সক্ষম হবে। বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টার্গেট বল প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে বাছাই করে প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে টিম গঠন করা হবে, যারা নেপালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, এমনটাই জানালেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দীন ইসলাম। ট্রেনের মাধ্যমে প্রচার হয়েছে সারা বাংলাদেশে। আমরা তিনবার ইন্ডিয়াকে এনে সিরিজ জিতেছি, ইন্ডিয়ার মাটিতে গিয়েও আমরা তাদেরকে হারিয়েছি। এখন আমরা ভবিষ্যতে সামনে নেপাল যাব সিনিয়র এবং জুনিয়র টিম নিয়ে, আশা করি সেখানেও আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ট্রফি নিয়ে আসব। আমরা সহযোগিতা চাই, আমরা চাই হলো প্লেয়ার। আমি আবার আপনার মাধ্যমে বলতে চাই যে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, যেন প্রধানমন্ত্রী আমাদের এই ছোটো ছোটো খেলাগুলি আমাদের দেখে। আজকে ভিকারুন্নেসা করছি, তারপরে আরেকটা স্কুল করলে এইভাবে যদি খেলাটা ছড়ে, এই বাচ্চাগুলি মাঠে থাকে, তাহলে আমার মনে হয় দেশ আরও এই খেলাধুলোর দিকে অনেক দূর এগিয়ে যাবে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত টিম নেপালে খেলতে যাবে, এমন সুযোগ হাতছাড়া করতে চায় না কেউই। তাই শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে অন্যরকম উন্মাদনা, তাই কঠোর অনুশীলনে ব্যস্ত তারা। আমাদের স্কুলে এখন এক নতুন গেম এসেছে টার্গেট বল, যেটা নাকি আমাদের দেশে এই প্রথমবার আমরা একটা ইন্টারন্যাশনাল গেম খেলতে যাচ্ছি নেপালে। আমরাই প্রথম টিম বাংলাদেশ থেকে উমেন্সদের, যেটা নাকি ফার্স্ট টাইম আমরা বাংলাদেশে খেলতে যাচ্ছি। আর ভালোই লাগছে, নতুন একটা গেম এক্সপিরিয়েন্স করতে পারবো। বাংলাদেশের জন্য কিছু করতে পারলে যদি এই গেমে করতে পারি, ভালোই লাগবে। অনেক বছর ধরে হ্যান্ডবল খেলছি, তো রিসেন্টলি একটা নতুন গেম এসেছে টার্গেট বল, যেটা শুনে কাইন্ড অফ এক্সাইটেডই মনে হচ্ছে, যেহেতু নিউ গেম। প্র্যাকটিস করছি, এখন দেখা যাক যে প্র্যাকটিস করে কত দূর আগাতে পারি চ্যাম্পিয়নশিপে। আজকে আমরা সবাই টার্গেট বল খেলছি। টার্গেট বলটি আসলে হ্যান্ডবলের মতো, যেটা আমরা আগেও খেলে এসেছি। সো খুব ইজিলি আমরা এই খেলাটিকে গ্রাস্প করতে পেরেছি এবং আমি আশা করছি ভবিষ্যতে আরও খেলতে পাবো আমরা।
খেলাটি। আমরা হ্যান্ডবল প্লেয়ার, এখন এটা আমাদের জন্য নতুন একটা স্পোর্ট, টার্গেট বল খেলছি, অনেকটা হ্যান্ডবলের মতনই, ভালো লাগছে। ইনশাল্লাহ শিখবো খেলাটা, ভালো করে খেলবো। বল ধরে হাঁটা যাবে না, কিন্তু তুমি ডিফেন্সে যাচ্ছ এখানে এসে দুই স্টেপ এখান থেকেই প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সফলতার স্বাক্ষর রাখবে। তাই ছোটবেলা থেকে গড়ে তোলার লক্ষ্যে এই স্কুলে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিকারুন্নিসার মতন একটা প্রতিষ্ঠান আমাদের টার্গেট বলকে যে তারা নিয়েছে, এই জন্য বিকারুন্নিসার কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আর ট্রেনিং ক্যাম্পের পরে আমরা আবার এই ছেলেমেয়েদেরকে নিয়ে কালকে একটা টুর্নামেন্ট আকারে করবো, ওদের 4 হাউজের নামে, ও যে চ্যাম্পিয়ন হবে তাদের আমরা পুরস্কার বিতরণ করব এবং এখান থেকে ক্যাম্প চলমান থাকবে। এরাই আবার সাউথ এশিয়ান খেলতে জুলাই মাসে নেপালে কাঠমান্ডুতে যাবে এরা। হ্যান্ডবল ও বাস্কেটবলের সমন্বয়ে টার্গেট বল খেলার নিয়ম কানুন, তাই ক্রীড়া শিক্ষকরা মনে করেন এই খেলাটি সহজেই সবাই রপ্ত করতে পারবে। যেহেতু ওরা হ্যান্ডবল প্লেয়ার, ভালোই খেলবে। আর কিছু কিছু মেয়ের এই টার্গেট বলের উপর ট্রেনিং নেওয়া আছে আর কি, ওরা কিছুদিন আগে হয়ে গেছে, ওই ট্রেনিংটা ওরা করেছে, আশা রাখি ভালো করবে। আমি বলেছিলাম যে আগে আমার মেয়েদিকে দেখি, ট্রেনিং করায় দেখি পারে কিনা। তো লাভলু ভাইয়ের সঙ্গে ছিলেন ওই ইয়াতে, তা দেখলাম যে না পারছে। ওইখান থেকেই তারপর বলা যে মেয়েরা আসলে পারবে। লাভলুর সাথে কথা বললাম। টার্গেট বল যেহেতু হ্যান্ডবলের সাথে অনেক মিল আছে এবং হ্যান্ডবলের প্লেয়াররা ভালো করে, সেই সুযোগটাই আমরা নিয়েছি যে আমরা হ্যান্ডবলের পাশাপাশি টার্গেট বলটাও অফ সিজনে প্র্যাকটিস করব এবং যদি ভালো করতে পারে দুইটাই পাশাপাশি চলবে। আমরা চাই মেয়েরা সবসময় খেলাধুলা করুক এবং খেলাধুলার সাথে জড়িত থাকুক। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.কা. রায় চৌধুরী আরও জানান, শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে পারদর্শিতার ভূমিকা অপরিসীম। তাই অভিভাবকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আর শারীরিক এবং মানসিক সুস্থতা একজন শিক্ষার্থীর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেই জন্য অভিভাবকদের প্রতি আমার আহ্বান, আপনারা বাচ্চাদেরকে খেলাধুলার প্রতি আগ্রহ করে তোলেন। তাদের যদি খেলাধুলায় বা গান বা অন্যান্য যে কোনো শিল্পকলার সাথে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে জড়িত রাখেন, তাহলে দেখবেন বাচ্চাটা মোবাইল নিয়ে এত ঘাটাঘাটি করবে না। আপনার বাচ্চা একজন সুস্থ, স্বাভাবিক, সুন্দর মানুষ হিসেবে তার বিকাশ ঘটবে। সেই জন্য অবশ্যই আমি চাইবো আপনারা পড়াশোনার সাথে সাথে বাচ্চাদেরকে যে কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে দেন, তার মধ্যে খেলাধুলা হলে বিশেষ করে ভালো হবে। এদিকে পড়ালেখার পাশাপাশি ক্রীড়ায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মন প্রাণকে চাঙ্গা করে। শিক্ষার্থীরা পান আরও ভালো করার অনুপ্রেরণা। ইনজুর্ড বা আঘাত পাওয়ার সম্ভাবনা কম থাকায় শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে খেলাটি। প্রশিক্ষণ ক্যাম্পের শেষ দিনে 4টি দলে ভাগ করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মিরপুরে 15 সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক থাকবেন এবং সহ অধিনায়ক হিসেবে থাকবেন পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির ঘোষণা করা দলে কোনো চমক নেই। চোট ও সংখ্যায় থাকা তাসকিন আহমেদ আছেন দলে। তিনিই বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক। অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন। বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন বাদ পড়েছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে অফ ফর্মে থাকলেও লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড। 4 পেসার সহ দলে আছেন বিশেষজ্ঞ 3 স্পিনার। মেহেদী হাসান মিরাজকে নিয়ে শেষ মুহূর্তে গুঞ্জন থাকলেও নির্বাচকদের রেখেছেন রিশাদ হোসেন, শেখ মাহিদি হাসান ও তানভীর ইসলামকেই। 2021 সালের পর আবার টি-20 বিশ্বকাপের দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন, জাকের আলী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও তৌহিদ হৃদয়। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সহ অধিনায়ক তাসকিন আহমেদ। এছাড়া টি-20 বিশ্বকাপ স্কোয়াডে আছেন লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহিদি হাসান,
তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের দলে রিজার্ভে থাকা 2 জনই থাকবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দলে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো 21, 23 ও 25 মে। সবকটি ম্যাচই বাংলাদেশ সময় রাত 9টায়। মৌসুমের শুরুতেই যাদের শিরোপা জেতার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, সেই রিয়াল মাদ্রিদ 4 ম্যাচ হাতে রেখে গত সপ্তাহেই লা লিগার চ্যাম্পিয়ন হয়ে গেছে। তবে তাদের হাতে শিরোপা পৌঁছালো পরের সপ্তাহে। ক্লাবের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবে বাদে লস ব্ল্যাঙ্কোসদের হাতে তুলে দেওয়া হয় লিগ শিরোপা। সেই ট্রফি নিয়ে তারা মাদ্রিদের সিটি হলে করলো ফটো সেশন। এরপর ছাদখোলা বাসে নেচে গেয়ে মাদ্রিদের বিখ্যাত সিবেলেস স্কোয়ারে যান ভিনিসিউস বেলিংহামরা। তাদের সঙ্গে ছিলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ও শিরোপা জেতানো কোচ কার্লো আনচেলোত্তি। রিয়াল মাদ্রিদের 36তম লিগ শিরোপা উদযাপনে সিবেলেস স্কোয়ারে নেমেছিল ভক্ত সমর্থকদের ঢল। মাদ্রিদের রাস্তায় তাদের অপেক্ষায় ছিলেন প্রায় 5 লাখ সমর্থকেরা। রাস্তায় নেমে বাসের ছাদে দাঁড়িয়ে সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দনের জবাব হাত নেড়ে দেন রিয়ালের খেলোয়াড়েরা। ছাদখোলা বাসে ট্রফি হাতে শিরোপা উৎসবের মধ্যমণি ছিলেন আনচেলোত্তি, বেলিংহাম, ভিনিসিউসরা। মদ্রিচ, নাচো, ক্রুস ও কারভাহালরা তুলে ধরেন লিগ শিরোপা। মাদ্রিদে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে অবশ্য সবার ঘেমে নে একাকার অবস্থা। এক পর্যায়ে পেছনে 36 লেখা জার্সি খুলে ফেললেন কেউ কেউ, কিন্তু উৎসব থামেনি এক মুহূর্তের জন্য। রিয়ালের উদযাপনে ছিল চ্যাম্পিয়ন্স লিগের ছোঁয়াও। আগামী 1 জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচ জিতলে আবার মাদ্রিদের রাস্তায় উৎসব করার সুযোগ অপেক্ষা করছে তাদের সামনে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা খেলার জগৎ অনুষ্ঠানের প্রতিটা পর্বে চেষ্টা করি বিভিন্ন ধরনের যে ইভেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে এবং সেই বিষয়গুলো কি কি ঘটছে, কতটা সাফল্য এবং সামনে কি কি কাজ চলছে সেই বিষয়গুলো তুলে ধরতে। আজকেও ঠিক আমরা আলোচনা করতে চাই উশু ফেডারেশন নিয়ে। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন সাধারণ সম্পাদক দুলাল হোসেন। তার কাছ থেকে শুনবো যে কার্যক্রম আসলে কি কি চলছে। আপনাকে স্বাগত জানাচ্ছি দুলাল ভাই। প্রথমেই যে বিষয়টি জানতে চাই যে উশু নিয়ে আসলে মানুষের ভাবনা এখন কেমন দেখেন, যেহেতু আপনাদের অনেক সাফল্য আছে, এবং বর্তমানে আসলে কি কি কার্যক্রম চলছে? আসলে অতীতের তুলনায় বর্তমানে আমাদের অনেক সাফল্য আসছে, পাশাপাশি দেশব্যাপী উশু খেলাটা ছড়িয়েও গিয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে। আর অর্জনের কথা যদি বলি, আপনি জেনে আনন্দিত হবেন যে 21 থেকে
26 এপ্রিল সদ্য সমাপ্ত আমাদের আন্তর্জাতিক উশু ইনভাইটেশনাল টুর্নামেন্ট 2024 চীনে অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ 2টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এখানে প্রায় 36টি দেশ অংশগ্রহণ করেছে। 36টি দেশের মধ্যে আমরা আসলে 15তম অবস্থানে ছিলাম। তো খুবই সম্ভাবনাময় আমাদের খেলা। এই খেলার মাধ্যমে আমরা নভেম্বরে যে সান্দা ওয়ার্ল্ড কাপ হবে অস্ট্রেলিয়াতে, সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনাদের আসলে সাফল্য তো অনেক, আপনারা খেলে এসেছেন সম্প্রতি সময়ে, আপনাদের নিজস্ব কোনো ভেন্যু কি আছে, নাকি এই যে ভেন্যু নিয়ে যে সমস্যা সেটি কি আদতে মেটাতে পেরেছেন? আমরা গতকালকেও মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় অনেক আন্তরিক। উনি বিষয়টি উপলব্ধি করতে পেরেছে যে জাতীয় পর্যায়ের প্রতিটি ফেডারেশনের নিজস্ব ভেন্যু অবশ্যই প্রয়োজন। তবে উনি যে চেষ্টাটি করে যাচ্ছেন সেটি হচ্ছে যে একই ভবনে কিভাবে 5-7টি ফেডারেশনকে সুযোগ করে দেওয়া যায়। তো এমন একটি প্ল্যানিং নিয়েছে উনি। আর উনি আরেকটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন যে আমরা হাজার হাজার কোটি টাকা আমরা তৃণমূল পর্যায়ে আমরা ব্যয় করে স্থাপনা নির্মাণ করছি। তো এই স্থাপনা নির্মাণের আগে আমাদের জাতীয় ফেডারেশনগুলিকে জায়গা দেওয়া জরুরি, অত্যন্ত জরুরি। এই যে উশু নিয়ে যে কথাগুলো আপনি বলছেন, সবাই তো আসলে যেহেতু আপনি চাচ্ছেন আসলে যে এটার গুরুত্ব পাক, সেই হিসেবে উশু আসলে কতটা ছড়িয়ে দিয়েছেন? এখনকার সময়ে যেটা দেখা যায় প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়। আপনার উশু কতটা এই ধরনের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনি ছড়িয়ে দিয়েছেন? আমরা আসলে প্রতিনিয়ত চেষ্টা করি তৃণমূল পর্যায়ে আমাদের উশু প্রশিক্ষণ কিভাবে বেগবান থাকে। তো সে প্রেক্ষিতে আমরা আমাদের ক্লাবগুলিকে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকি, ক্রীড়া সামগ্রী দেই। পাশাপাশি ওই ক্লাবগুলির যারা প্রশিক্ষক রয়েছে, যারা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তাদেরকেও আমরা নির্দেশনা দিয়ে রেখেছি যে তারা যেন অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যোগাযোগ করে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাতে প্রশিক্ষণ করায় তারা, এবং আমরা নিজেরাও তাদেরকে সহযোগিতা করি এবং তাদেরকে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠানে নিযুক্ত করার জন্য আমরা চিঠিপত্র প্রদান করি সবসময়। আচ্ছা, এই যে আপনাদের এত অর্জন, কাজ করে যাচ্ছেন এত সুন্দর করে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে, আমাদের এনএসসি আছে, সেখানে আপনার উশু আসলে কতটা গুরুত্ব পাচ্ছে আপনার কাছে কি মনে হয়? আসলে জাতীয় ক্রীড়া পরিষদ এবং অলিম্পিক আমাদেরকে ভালোই গুরুত্ব দেয়। তবে আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে আরও গুরুত্ব চাই যে আমরা এই যে এশিয়ান গেম হলো যেটি চায়নাতে অনুষ্ঠিত হয়েছে, আমাদের ইভেন্টটি আসলে চাইনিজ ইভেন্ট। তো ওইখানকার যে আয়োজক কমিটি ওনারা আমাদেরকে প্রশ্ন করেছে যে উশু ইভেন্ট নাই কেন। তখন ওনাদেরকে আমরা বলেছিলাম যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই উশু ইভেন্ট অন্তর্ভুক্ত করেনি, এই জন্য আমরা এখানে পার্টিসিপেট করতে পারিনি। তো আসলে ওই এশিয়ান গেমে আমরা দেখেছি যে পদক নাই অনেক ফেডারেশনেরই, কিন্তু তারা সুযোগ পেয়েছে। কিন্তু 19তম সাউথ এশিয়ান গেমসে আমরা 14টি মেডেল পেয়েছি, যেখানে 3টি রূপো এবং 11টি ব্রোঞ্জ মেডেল। তো এই পদক পাওয়ার পরও কেন এশিয়ান গেমে আমরা অন্তর্ভুক্ত হইনি, এটা আসলে আমি ভালোভাবে বুঝলাম না বিষয়টি। আচ্ছা, তো একটা শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে যেহেতু আপনি আসলে সাধারণ সম্পাদক হিসেবে আছেন, কাজ করছেন, ফলে এই জায়গাটিতে আসলে কোন কোন সমস্যা আপনি দেখেন যে যেই সমস্যাগুলো আসলে যদি অতি দ্রুত সর্ট আউট করা যায় তাহলে আপনার উশু আসলে আরও ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং যা অর্জন এখন পর্যন্ত হয়েছে তার চেয়ে ডাবল হবে? প্রথমত আমাদের একটি ভেন্যু সমস্যা রয়েছে। ভেন্যু যদি আমরা পাই তাহলে আমাদের আরও পদক বৃদ্ধি পাবে। পাশাপাশি পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। আমি যদি মনে করি উশু ইভেন্টে আরও আমরা পৃষ্ঠপোষকতা পাই এবং ভেন্যু পাই, তাহলে এখন যেই পদক আমরা পাচ্ছি এটা অবশ্যই ডবল হবে। অনেক ধন্যবাদ যে আজকে সময় দিয়েছেন এবং যে কথাগুলো আপনি আসলে বলেছেন, হয়তো এই কথাগুলো কেউ শুনলে এগিয়েও আসতে পারে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের উশু ইভেন্টকে তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আমরা আসলে কথা বলছিলাম দুলাল হোসেনের সাথে। তার কাছ থেকে যে বিষয়টি আমরা আসলে শুনবার চেষ্টা করেছি যে বর্তমানে উশু ফেডারেশন এবং এই যে উশু নিয়ে খেলা চলছে তাদের সাফল্য এতটাই বেশি, কিন্তু তারপরও আসলে কিছুটা অভাব তো আছেই। সেই অভাবনীয় জায়গাটুকু যদি পূরণ হয় তাহলে উশু আসলে অনেকটাই এগিয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতের, দেখতে থাকুন এটিএন বাংলা।